প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোফায়েল আহমেদ। তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার পূর্বে আমি সম্রাট হুমায়ুন কিভাবে শেরশাহকে পরাজিত করে রাজ্য পুনরুদ্ধার করেছে সে আলোচনা করেছিলাম। শেরশাহর বংশধরদেরকে পরাজিত করে সম্রাট হুমায়ুন সিংহাসনে আরোহণ করে বেশি দিন তার রাজত্ব স্থায়ী করতে পারেননি। তিনি অল্প সময়ের মধ্যেই ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তার পুত্র যুবরাজ আকবর সিংহাসনে আরোহণ করেন। আমরা আকবরের প্রাথমিক জীবন ও সিংহাসন আরোহণ সম্পর্কে প্রথমেই আলোচনা করব। আকবরের পিতা ছিলেন সম্রাট হুমায়ুন ও মাতা ছিলেন হামিদা বানু বেগম। তার মা ছিলেন শেখ আলী আকবর জামির কন্যা, আর বাবা ছিলেন মুঘল বংশের বিখ্যাত সম্রাট বাবরের বড় ছেলে। অমরকোটের রাজা রানা প্রাসাদের আশ্রয়ে সম্রাট আকবর জন্মগ্রহণ করেন। আকবরের জন্ম তারিখ নিয়ে দুটি মত পাওয়া যায়। সম্রাট হুমায়ুনের বিশ্বস্ত ভৃত্য ও সফরসঙ্গী জৌহরের মতে 1542 খ্রিস্টাব্দে 23 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। আবুল ফজল ও অন্যান্যদের মধ্যে 1542 সালের 15 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। এবার সম্রাট আকবর কিভাবে সিংহাসন আরোহণ করলেন সেটা আমরা জানব। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুন মৃত্যুবরণ করেন। সে সময় আকবর পাঞ্জাবে শাসনকর্তা ছিলেন এবং তার অভিভাবক ছিলেন হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খান। তার উপাধি ছিল খান-ই-খানান। হুমায়ুন মৃত্যুর পূর্বেই কিশোর আকবরকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। পিতার মৃত্যুর সংবাদ পাঞ্জাবে পৌঁছালে বৈরাম খানের অভিভাবকত্বে 1556 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানৌর নামক ছোট উদ্যানে ভারতবর্ষের সম্রাট হিসাবে জালালউদ্দিন মোহাম্মদ আকবরের অভিষেক হয়। তখন আকবরের বয়স ছিল মাত্র 13 বছর 4 মাস। আকবর অত্যন্ত অল্প বয়সে সিংহাসনে আরোহণ করাতে মোগল বিরোধী যে শক্তিগুলি ছিল সেগুলি তাকে হটিয়ে তারা তাদের হৃতরাজ্য পুনরুদ্ধারের চেষ্টায় নিয়োগ করল। কিন্তু আকবর ছোট হলেও এবং তার অভিভাবক বৈরাম খানের সুযোগ্য নেতৃত্বে তিনি একে একে সকলকে পরাস্ত ও দমন করে তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিগণিত হন। এখন আমরা আলোচনা করব সম্রাট আকবরের রাজ্য বিজয়গুলি। সম্রাট আকবর সুদীর্ঘ 50 বছর রাজত্ব করেন। 1556 সাল থেকে তার রাজত্বকাল 1605 সাল পর্যন্ত। এই দীর্ঘ 49 বছর বয়সে রাজত্বকালে তিনি অসংখ্য রাজ্য এবং বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেছেন এবং রাজ্য জয় করেছেন। তার রাজ্য জয়গুলি আমরা ওইরকমভাবে বিশ্লেষণ করে পড়াবো না, শুধু আমরা হালকাভাবে বলে যাব যে তিনি কি কি রাজ্য জয় করেছেন। মুঘল সম্রাট আকবরকে বৈরাম খানের অভিভাবকত্ব থাকাকালে 1556 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ শত্রু হিমুর মোকাবিলা করতে হয়। হিমুর সাথে 1556 সালের 5 নভেম্বর পানিপথে যুদ্ধ হয়। এই যুদ্ধ ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে হিমু পরাজিত, ধৃত ও নিহত হলে মুঘল সাম্রাজ্য নিরাপত্তা লাভ করে। মুঘল সাম্রাজ্যকে নিরাপত্তা দান করে আকবর একে একে বিভিন্ন রাজ্য অভিযানে বের হন। তিনি যে সমস্ত রাজ্যগুলি জয়লাভ করেছেন সেগুলি হলো মালব দখল, গন্ডোয়ানা দখল,
রাজপুতদের সাথে তার ঘন ঘন যুদ্ধ, এই রাজপুতদের সাথে যে তার যুদ্ধ বা বিভিন্ন কৌশল, এটা আমরা পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। চিতোর দখল, রণথম্বর বিজয়, কালিঞ্জর দখল, হলদিঘাটের যুদ্ধ, গুজরাট বিজয়, বাংলা বিজয়। সম্রাট আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় হলো বাংলা বিজয়, কাশ্মীর বিজয়, সিন্ধু বিজয়, কান্দাহার বিজয়, আহমদনগর বিজয়, খানদেশ অধিকার। এই যে বিশাল একটি সাম্রাজ্য তিনি অধিকার করলেন বা দখল করলেন বা নিজ রাজ্যভুক্ত করে নিলেন, এই সাম্রাজ্যটাকে তিনি যেন তেনভাবে পরিচালনা করেননি। তিনি সাম্রাজ্যগুলিকে বা রাজ্যগুলিকে, তার সাম্রাজ্যকে অত্যন্ত শক্ত এবং কঠোরভাবে শাসন পরিচালনা করেছেন। তিনি এই শাসন কার্যক্রমকে শক্তভাবে পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট শাসন পদ্ধতি চালু করেন। সেই শাসন পদ্ধতিটাকে আমরা আজ আলোচনা করব। যেমন তিনি প্রথমেই তার কেন্দ্রীয় প্রশাসন বা কেন্দ্রীয় শাসনকে সুন্দরভাবে সাজিয়েছেন। কেন্দ্রীয় শাসন, প্রদেশের প্রশাসনিক কাঠামো ছিল অনেকটা কেন্দ্রের প্রশাসনিক কাঠামোর প্রতিচ্ছবি। মুঘল প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্রাট নিজে এবং তাকে সহায়তা করতেন অন্যান্য রাজকর্মচারী বৃন্দ। সম্রাট আকবর ছিলেন একাধারে শাসক, বিচারক, সমন্বয়ক ও প্রধান মুজতাহিদ। তাকে কেন্দ্র করে প্রশাসন যন্ত্র আবর্তিত হতো। সম্রাট আকবরের অফুরন্ত কর্মশক্তি ও কর্মপ্রেরণা ছিল। তিনি নিজেই অক্লান্ত পরিশ্রম করতেন। প্রশাসনিক সকল কাজে তিনি একাই দিক নির্দেশনা দিতেন। গুরুত্বপূর্ণ রাজকর্মচারী যারা ছিলেন তাদেরকে তিনি নিয়োগ, বদলি, পদোন্নতি সব তার ইচ্ছার উপর নির্ভর করত। প্রায় প্রতিদিন সূর্যোদয়ের অব্যবহিত পরই সম্রাট জনসাধারণকে দর্শন দানের জন্য জরকায় উপস্থিত হতেন। এটাকে বলা হতো জরকা দর্শন। ওয়াকিল বা ভকিল, সম্রাটের পরই ওয়াকিল বা ভকিল ছিলেন রাষ্ট্রের নির্বাহী প্রধান। নাবালক সম্রাট আকবরের প্রতিনিধিত্ব করার জন্য বৈরম খানকে ওয়াকিল বলা হতো। তার পদবি ছিল ওয়াকিল ই সালতানাত। তিনি সাম্রাজ্যের সর্বময় কর্তৃত্ব লাভ করেছিলেন। এরপরেই আছেন দেওয়ান। পারসিক প্রতিষ্ঠান হতে সর্বপ্রথম হজরত ওমর রাদিয়াল্লাহু দেওয়ান শব্দটি মুসলিম প্রশাসনে অন্তর্ভুক্ত করেন। সাম্রাজ্যের আয় ব্যয়, ভাতা, বৃত্তিভোগীদের তালিকা ইত্যাদি সংরক্ষণের জন্য দেওয়ান প্রতিষ্ঠা করা হয়। মুঘল আমলে সাধারণত অর্থ ও রাজস্ব বিভাগের প্রধানকে দেওয়ান বলা হতো। অর্থ বিভাগের কর্তৃত্ব করায় অনেক সময় প্রধানমন্ত্রীকেও দেওয়ান বলা হতো। মীর বক্সি ছিলেন সামরিক বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসনিক প্রধান এবং মুখ্য সচিব। সেনাবাহিনীতে লোক নিয়োগ, প্রশিক্ষণ, শৃঙ্খলা বিধান, ঘোড়া ক্রয়, মনসবদার নিয়োগ, সার্বিক পরিদর্শন, যুদ্ধ অভিযানের আয়োজন, সেনাদের বেতন ভাতাদি প্রদান, তাদের দলিলপত্র সংরক্ষণ ইত্যাদি ছিল মীর বক্সির প্রধান দায়িত্ব ও কর্তব্য। খান ই সামান, অর্থাৎ খান ই সামানকে পরিস্থিতি ভেদে মীর সামান, দেওয়ানি বুয়ুভাত বলা হতো। খান ই সামান রাজপরিবারের আহার, বাসস্থান, ভ্রমণ, প্রমোদ, বিহার, শিকার ইত্যাদি ব্যবস্থা করতেন। আবার ভ্রমণ, প্রমোদ, বিহার, শিকার ইত্যাদিতে সম্রাটের সাথে অনুগমন করতেন। তিনি মীর বক্সির সাথে সমন্বয় করে কাজ করতেন। কাজী উল কুজ্জাত, অর্থাৎ প্রধান বিচারপতি। কাজী উল কুজ্জাত ছিলেন প্রধান বিচার বিভাগের প্রধান। তিনি প্রধান বিচারপতি হিসাবে নিম্ন আদালতের বিচারের রায়গুলির পুনর্মূল্যায়ন করতেন। ধর্মীয় আইনের যথাযথ ব্যাখ্যাও তিনি দিতেন। স্থানীয় পর্যায়ে
হতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিচারপতি নিয়োগ দেওয়া, পদোন্নতি দেওয়া, প্রাদেশিক কাজের কার্যাবলী মনিটরিং করা ইত্যাদি ছিল তার অন্যতম কাজ। কোতোয়াল শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল কোতোয়াল নামক পুলিশ অফিসারের উপর। এছাড়া চোর ডাকাত ধরা, বাজারে মূল্য ও ওজন নিয়ন্ত্রণ করা, রাত্রিকালে নগর পাহারা দেওয়া, আগন্তুকদের গতিবিধি লক্ষ্য করা, সতীদাহ নিবারণ করা, বেওয়ারিশ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা, গোয়েন্দা নিযুক্ত করা ইত্যাদি ছিল কোতোয়ালের প্রধান দায়িত্ব ও কর্তব্য। ফৌজদার ছিলেন একজন সামরিক অফিসার। তিনি কোতোয়ালের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করতেন। তিনি সেনাবাহিনীর বিদ্রোহ দমন করা, আদায়ে সহযোগিতা, বিদ্রোহী ও দলবদ্ধ দস্যুদের, বড় বড় অপরাধীকে শাস্তি দান ইত্যাদি ছিল তার অন্যতম দায়িত্ব। এছাড়া দারোগায়ে তোপখানা, মীর আরজ, দারোগাই ডাকচৌকি, মীর বহর, মোস্তাউফি, ওয়াকিয়ানবিশ ইত্যাদি কর্মচারীবৃন্দ ছিল কেন্দ্রীয় প্রশাসনে যুক্ত। প্রাদেশিক শাসন ব্যবস্থা। প্রশাসনিক সুবিধার জন্য মুঘল সাম্রাজ্যকে কতগুলি সুবা বা প্রদেশে বিভক্ত করা হয়। সম্রাট আকবরের শাসনামলে 15টি সুবা বা প্রদেশ ছিল। প্রত্যেকটি প্রদেশে একটি রাজধানী ছিল। রাজধানী হতে সংশ্লিষ্ট প্রদেশের যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। সম্রাট আকবরের শাসনামলে সুবা বা প্রদেশগুলি ছিল আগ্রা, এলাহাবাদ, লাহোর, দিল্লি, অযোধ্যা, কাবুল, মুলতান, বাংলা, আজমির, আহমেদাবাদ, বিহার, মালব, রেবার, খানদেশ ও আহমদনগর। প্রদেশগুলি শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার আদলে গড়ে উঠেছিল। প্রদেশগুলি আবার কতগুলি সরকারে বিভক্ত ছিল। সরকার আবার কতগুলি পরগনায় বিভক্ত ছিল। সিপাহসালার। সুবা বা প্রদেশের নির্বাহী প্রধান ছিলেন সুবাদার। তার বহুবিধ দায়িত্ব ছিল, যেমন প্রদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, রাজকীয় ফরমান বাস্তবায়ন করা, রাজস্ব আদায়ে রাজস্ব কর্মচারীকে সহায়তা করা। দেওয়ান। প্রদেশে রাজস্ব বিভাগের প্রধান ছিলেন দেওয়ান। তিনি কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নিযুক্ত হতেন এবং কেন্দ্রের নিকট জবাবদিহি করতেন। ফৌজদার ছিলেন সরকার প্রধান। সরকার ব্যবস্থা ছিল বর্তমান যুগের জেলা প্রশাসনের অনুরূপ। কোতোয়াল ছিলেন মূলত জেলার বা সরকারের পুলিশ কর্মকর্তা। তিনি তার সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা রক্ষায় ফৌজদারকে সহায়তা করতেন। অপরাধ দমন, বেওয়ারিশ সম্পত্তি রক্ষণাবেক্ষণ, রাহাজানি বন্ধ ইত্যাদি ছিল তার গুরুত্বপূর্ণ কাজ। বাজারে ওজন ও মূল্য নিয়ন্ত্রণ করো তার দায়িত্বের মধ্যে পড়ত। শিকদার ছিলেন পরগনা প্রধান। তিনি তার অধীন গ্রামগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুকূলে শাসনকার্য পরিচালনা করতেন। তিনি ফৌজদারের নিকট দায়ী থাকতেন। শিকদারকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারী থাকত। প্রিয় শিক্ষার্থী, সম্রাট আকবর বিশাল এক সাম্রাজ্য গঠন করে সেখানে প্রকৃত এবং সুদৃঢ় শাসন ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন বিধায় তিনি সুদীর্ঘ 49 বছর ভারতে তিনি শাসন ব্যবস্থা স্থায়ী করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি আজ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, সম্রাট, সুলতান ইত্যাদি নামে আমরা তাকে অভিহিত করি। তিনি ছিলেন মূলত শ্রেষ্ঠ একজন শাসক। তাই তিনি এখনও আমাদের মাঝে অমর এবং অক্ষয় হয়ে আছেন। আমরা পরবর্তী ক্লাসে সম্রাট আকবরের রাজপুত নীতি ও ধর্মনীতি নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।